নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। প্রত্যেক দিনের মতো অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর থাকবে। আরো বেশ কিছু খবর নিয়ে আমার আজকের এই ভিডিও। ইস্ট বেঙ্গলের খবর দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে ভারতীয় যে মহিলা দল তারা তো এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। ভারতের পাশাপাশি বাংলাদেশও কোয়ালিফাই করেছে। তো ভারত এবং এই এএফসি এশিয়ান কাপ যেটা খেলা হবে ২০২৬ সালে অস্ট্রেলিয়াতে খেলা হবে এবং ভারত কিন্তু সি গ্রুপে রয়েছে। এই গ্রুপটা যথেষ্টই কঠিন। এই গ্রুপে জাপান রয়েছে, ভিয়েতনাম রয়েছে, চীনা তাইপাই রয়েছে। ফলত ভারতের জন্য একমাত্র যদি বলতে হয় কঠিন গ্রুপ, কিন্তু আ জাপান ছাড়া বাকিদের সঙ্গে ভারত কিন্তু লড়াই করে জেতার মতন ক্ষমতা রাখে অতি অবশ্যই। তো এই জাপান ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে। জাপানের সাথে যদি ভারত হারে, কারণ র‍্যাংকিং এরা অনেকটা উপরেই রয়েছে ভারতীয় মহিলা দলের থেকে। তবে চেষ্টা করতে হবে যে জাপানের সঙ্গে যাতে ম্যাচটা ড্র বা এট লিস্ট হারলেও অন্তত কম গোল পার্থক্যে যাতে ম্যাচটা হারা যায়। মানে আমি বলব যে জাপানের সঙ্গে নিঃসন্দেহে জেতার চেষ্টা তো করতেই হবে। কিন্তু শক্তিশালী দল জাপান, মানে অলীক কল্পনা করে কোনো লাভ নেই। বাস্তবটা মেনে নিতে হবে। তাতে যদি ১০ জনকে ডিফেন্সে নামিয়ে খেলতে হয়, ১০-১১ জন মিলে যদি ডিফেন্স করতে হয় তো করা উচিত। আমার মনে হয় তো এটাই করা উচিত। তো এবার দেখা যাক, বাকি দুটো টিমকে টার্গেট করতে হবে এবং সেই দুটো ম্যাচ জিততেই হবে। তবে এভাবে তো খেলাটা হয় না। খেলতে নামে প্রত্যেকেই জেতার জন্য। ফলত ৩ টে ম্যাচই জেতার টার্গেট নিয়েই ভারতকে নামতে হবে এবং পরবর্তী রাউন্ডে যেতে হবে। এএফসি এশিয়ান কাপে যদি মানে ভারত যদি সেমিফাইনালে যেতে পারে, তো নিঃসন্দেহে কিন্তু সেমিফাইনালে গেলে একেবারে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করাটা খুব কঠিন হবে না ভারতের কাছে, কোয়ালিফাই করে যাবে। বাংলাদেশের সামনেও কিন্তু যথেষ্ট বড় চ্যালেঞ্জ এক্ষেত্রে বলতে হবে। বাংলাদেশ কিন্তু কঠিন গ্রুপে রয়েছে। তো ভারত এবং বাংলাদেশ দুটো টিমকেই যথেষ্ট লড়াই করতে হবে। তবে বাংলাদেশের জন্য এই এএফসি এশিয়ান কাপে তারাও বেশ লড়াই করেই কিন্তু কোয়ালিফাই করেছে। বাংলাদেশের মহিলা টিম যেই গ্রুপে রয়েছে, বাংলাদেশ যেই গ্রুপে রয়েছে বি গ্রুপে, সেখানে কিন্তু উজবেকিস্তান, চীন, কোরিয়া এই টিমগুলো রয়েছে। ফলত বাংলাদেশের লড়াইটাও কিন্তু মোটেই সহজ নয়। তবে হ্যাঁ, এই দুটো প্রতিবেশী দেশের কাছেই কিন্তু প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপ খেলার একটা সুযোগ থাকবে মহিলা টিমকে, কিন্তু আমাদের প্রত্যেককেই অতি অবশ্যই তাই সাপোর্ট করতে হবে এবং এই যে মাঝখানে যে টাইম পিরিয়ডটা রয়েছে, এই সময়ে কিন্তু প্রচুর ম্যাচ খেলতে হবে, বিদেশে খেলতে হবে এবং যেটা শোনা যাচ্ছে যে এআইএফএফ তারা কিন্তু ওই মহিলা দলটাকে নিয়ে সিরিয়াসলি বেশ কিছু ভাবনা চিন্তা তাদের রয়েছে। আ একদিকে যেমন আইডব্লিউএল এ যে সমস্ত এই প্লেয়ার গুলোকে খেলানোর চেষ্টা, পাশাপাশি এই আইডব্লিউএল টা পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে এবং বেশ কিছু যাতে বিদেশি টিমের সঙ্গে ম্যাচ খেলতে পারে ইন্ডিয়ান টিম, ইন্ডিয়ান ওমেন টিম, সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। ফলত এই বি এবং সি, অর্থাৎ যেখানে বাংলাদেশ রয়েছে এবং যেখানে ভারত রয়েছে, বিশেষ করে ভারতের ক্ষেত্রে এই ম্যাচগুলো জিততেই হবে ভারতকে পরবর্তী রাউন্ডে যেতে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যেতে গেলে কিন্তু ভারতকে জিততেই হবে। নো ডাউট দুটো দেশের কাছেই কিন্তু একটা প্রেস্টিজ ইস্যু, কারণ দুটো দেশই মহিলা দল প্রথমবারের জন্য এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে এবং কোয়ালিফাই টুর্নামেন্টেই তারা যদি জিতে পরবর্তী রাউন্ডে এবং সেখান থেকে ওয়ার্ল্ড কাপে যেতে পারে, তো এর থেকে ভালো কিছু, মানে এর থেকে আর কি বলবো, এর থেকে ভালো কিছু আর কি হতে পারে। তো দুটো দেশের কাছে কিন্তু এটা একটা বড় ব্যাপার। এখন দেখা যাক যে ভারত তাদের মহিলা টিমটাকে কিভাবে তৈরি করে এএফসি এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে এবং নতুন কোনো প্লেয়ার সেখানে ইনক্লুড হয় কিনা। তবে ইস্ট বেঙ্গলের জন্যও কিন্তু এখানে অনেক সম্মান জড়িয়ে রয়েছে। ইস্ট বেঙ্গলের প্লেয়ার সেই এই ড্রতে গিয়েছিল আ এবং টিমেও রয়েছে, ভারতীয় টিমেও রয়েছে। তো এখানেও কিন্তু ইস্ট বেঙ্গল জড়িয়ে আছে বলা যেতে পারে। মোহনবাগানে কিন্তু কোনো মহিলা টিমই নেই। এটা মাথায় রাখতে হবে। এবার যদি আসি যে ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের জায়গায়, তাহলে সিনিয়র টিমের কথা বলতে যাওয়ার আগে জুনিয়র বা রিজার্ভ টিমটা নিয়ে একটু বলে নিই। কলকাতা লিগের মানে ইস্ট বেঙ্গল কিন্তু জিতেই চলেছে এবং তারা বেহালাকে হারিয়ে ৬-০ গোলে হারিয়েছে। ৬ টা গোল করেছে ইস্ট বেঙ্গল টিম, আ রিজার্ভ টিমটা। বেহালাকে হারিয়ে তারা ৩ নম্বর স্থানে, লিগ টেবিলে ৩ নম্বর স্থানে চলে এসেছে। ফলত আবারও লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু ইস্ট বেঙ্গল, এটা বলাই যায় এবং এই যে বেহালাকে ব্যারাকপুর স্টেডিয়ামে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, সেই ম্যাচ হারালো ৬ টা গোল করে। এই ম্যাচে মনে রাখতে হবে জেসিন ছিল না, আমান ছিল না। সিনিয়র টিমের ফুটবলারদেরকেও কিন্তু অনেক কম ব্যবহার করা হয়েছে। মানে মেক্সিমাম ফুটবলারকেই তুলে নেওয়া হয়েছে। সিনিয়র টিমের ফুটবলারদেরকে রাখাই হয়নি। ডেভিড, মার্কজো এবং আ
প্রভাত লাকড়া কিন্তু অসাধারণ স্টপার হিসেবে কিন্তু প্রভাত লাকড়া অসাধারণ খেলছেন। তো প্রভাত লাকড়াকে নিয়ে অনেক কথাবার্তা হয়। অনেক কিছু গতবারও হয়েছিল। গত বছর ফর্মে ছিল না। কিন্তু প্রভাত কিন্তু এবছর দেখিয়ে দিচ্ছে যে প্রচুর লোড নিয়ে সে খেলছে। ফলত সিনিয়র টিমে তাকে কিন্তু আর অবজ্ঞা করতে পারবেন না অস্কার ব্রুজো। এটা বলা যেতে পারে। সায়ন কিন্তু কড়া নাড়ছে। সায়নের খেলতে চেয়েছিল সায়ন, কিন্তু তার চোট থাকাতে তাকে রিস্ক নিতে চায়নি তাকে নিয়ে। নতুন যে প্লেয়ারটি রয়েছে মোহাম্মদ আশিক, তাকে নামানো হয়েছিল, সে কিন্তু গোলও পেয়েছে। ফলত এইগুলো কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো দিক। ডেভিড সেও গোল পেয়েছে। ডেভিডও কিন্তু যথেষ্ট ভালো খেলছে। তবে হ্যাঁ, ডেভিডকে আরেকটু ফর্মে ফিরতে গেলে আরো কিছু ম্যাচ প্র্যাকটিস তার দরকার। ম্যাচ প্র্যাকটিসের কথা বললাম যখন, তখন বলে দিই যে ডুরান্ড কাপ যেহেতু ইস্ট বেঙ্গলের অনেকগুলো দিন পরে ডুরান্ড কাপের আবার সেকেন্ড ম্যাচটা রয়েছে নামধারীর সঙ্গে তাদের খেলা 6 তারিখে। তো তার আগে ইস্ট বেঙ্গল আজকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে বলে জানা যাচ্ছে, এবং এই নতুন যে প্লেয়ার গুলো রয়েছে যারা খেলতে পারেননি ফার্স্ট ম্যাচে তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হবে। এটা নো ডাউট একটা প্র্যাকটিস ম্যাচ, এবং নতুন যে ফুটবলার রয়েছে হামিদ আহাদাদ, তাকেও হয়তো হামিদকেও হয়তো দেখে নেওয়া হতে পারে, একটু ম্যাচ খেলতে দেওয়া। কেভিন রয়েছে, মিগুয়েল রয়েছে, এদেরকে কিন্তু দেখে নেওয়া। এদিকে হামিদকে নিয়ে ইস্ট বেঙ্গল তারা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। হামিদের সঙ্গে ইস্ট বেঙ্গলের ১ বছর চুক্তি হয়েছে। ক্লাব তারা চাইলে যদি হামিদের পারফরমেন্স ভালো থাকে তো আবারও তার সঙ্গে পরবর্তীতে চুক্তি করতে পারে। মরক্কান এই আহ, মরক্কো জাতীয় দলের ফুটবলারকে নিয়ে কিন্তু অস্কার এবং আহ, ইস্টবেঙ্গলের যিনি ফুটবল ডিরেক্টর থাংবই সিং এরা কিন্তু ভীষণভাবে আশাবাদী যে হামিদ কোয়ালিটি ফুটবলার এবং ভালো মানের এই ফুটবলার। সে মরক্কোর যে লিগ সেখানে যথেষ্ট ভালো খেলেছে, দেশের হয়ে ভালো খেলেছে। ফলত তার উপর তারা কিন্তু ভীষণভাবে আশা করছেন যে ইস্টবেঙ্গলের যে গোল খরা সেটা কাটাতে কিন্তু হামিদ নিঃসন্দেহে মেন বা মূল আহ, একজন ফুটবলার হয়ে উঠবেন। এর পাশাপাশি যেটা বলতে হয়, হামিদকে বিভিন্ন পজিশনে খেলানো যেতে পারে অ্যাটাকিং এ। তো হামিদকে সেভাবে ব্যবহার করার চেষ্টাও কিন্তু করবেন অস্কার ব্রুজো। মোদ্দা কথা হচ্ছে গোল পেতে হবে, আর সেই চেষ্টায় হামিদকে যেখানে প্রয়োজন, সেটা রাইট উইং হোক কিংবা অ্যাটাকিং মিডিও হিসেবে হোক বা স্ট্রাইকার হিসেবে হোক, যে কোনো পজিশনে কিন্তু খেলাতে চান অস্কার ব্রুজো। এবং হামিদ তিনিও কিন্তু তাকিয়ে আছেন এখানে ফুটবল খেলার জন্য। ইস্টবেঙ্গল সম্পর্কে তিনি মোটামুটি একটা হোমওয়ার্ক করেই এসেছেন। এখানকার ডার্বি সম্পর্কে তার একটা ধারণা রয়েছে। ফলত সেও কিন্তু মুখিয়ে রয়েছেন এই লাল হলুদ জার্সিতে কবে তিনি মাঠে নামবেন। এখন দেখা যাক মাঠে নেমে সে কেমন ফুল ফোটায়, সেদিকে অতি অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে। নজর রাখতে হবে যেভাবে ভারতীয় ফুটবল দলের দিকেও। ভারতীয় ফুটবল দল তারাও একটা টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়ে গিয়েছে, কাফা নেশনস কাপ। সেখানে কোন ভারতীয় ফুটবলারদেরকে সুযোগ দেওয়া হয় এবং নতুন যিনি কোচ আসবেন, মোরলেস আমরা জানি যে অগস্ট মাসে হয়তো আর ২-১ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে কে হচ্ছেন। তবে আমার তো সব দিক থেকে দেখে মনে হচ্ছে খালিদ জামিলই হবেন। তো খালিদ জামিলের কাছে কিন্তু সেটা একটা বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে, যেখানে ভালো, ভালো টিম খেলবে, সেখানে ভারতীয় দলের পারফরম্যান্স এবং নতুন করে একটা টিম সাজানো তার কাছে কিন্তু বড় দায়িত্ব হয়ে থাকবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের জন্যই এই ভিডিও। তাই ভিডিও ভালো মন্দ যেটাই লাগুক না কেন অতি অবশ্যই জানাবেন, কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কি করবেন? সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। আপনি মেম্বারশিপ নিতে চাইলে জয়েন হতে পারবেন। ও হ্যাঁ, মেম্বারশিপ নিলে আপনি কিন্তু আমার সঙ্গে লাইভে আসারও সুযোগ পেতে পারেন। থ্যাংক ইউ।